বন্দর এটি বাংলাদেশের রাজস্ব আয়ের 70% যোগানদাতা। এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে দেশের এহেন একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা নিয়ে বিভিন্ন সময়ে নানাবিধ চক্রান্ত ষড়যন্ত্রের কথা শোনা যায়। আমরা মনে করি সরকারের আভ্যন্তরীণ ঘাপটি মেরে বসে থাকা চট্টগ্রাম বিদ্বেষী একটি লুটেরা দুঃচক্র এটিকে বিদেশি কোম্পানির নিকট হস্তান্তর করার অশুভ চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যা কেবলই দুঃখজনক নয় বরং গ্লানিকরও বটে। সম্প্রতি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন চট্টগ্রাম বন্দর দেশের অন্যতম একটি প্রধান সমুদ্র বন্দর। এটি বাংলাদেশের রাজস্ব আয়ের 70% যোগানদাতা, দেশের অর্থনৈতিক মূল চালিকা শক্তি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে দেশের এহেন একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা নিয়ে বিভিন্ন সময়ে নানাবিধ চক্রান্ত ষড়যন্ত্রের কথা শোনা যায়। আমরা মনে করি সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে বসে থাকা চট্টগ্রাম বিদ্বেষী একটি লুটেরা দুঃচক্র এটিকে বিদেশি কোম্পানির নিকট হস্তান্তর করার অশুভ চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যা কেবলই দুঃখজনক নয় বরং গ্লানিকরও বটে। সম্প্রতি অন্তর্বর্তী সরকার কর্তৃক এ বন্দরের সবকটি টার্মিনাল ও ইয়ার্ড পরিচালনা বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এরই মধ্যে সর্বাগ্রে চট্টগ্রাম বন্দরের নিউমেরিং কন্টিনেন্টাল টার্মিনাল এনসিটি হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। শুধু তাই নয়, আগামী আগস্ট-সেপ্টেম্বর 2025 নাগাদ বন্দরের টার্মিনালগুলো বিদেশি কোম্পানির হাতে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত করতে চাইছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম চট্টগ্রাম সফরে এসে এমনটি জানিয়েছেন। কেননা এই বন্দরকে নাকি বিদেশি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তোলার ইচ্ছা পোষণ করেছে মাননীয় প্রধান উপদেষ্টা। এক্ষেত্রে আমিরাতের দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরে মূল অপারেটর হিসেবে নিয়োগ করা হচ্ছে। অথচ এই কোম্পানিটি বিশ্বের পোর্ট শিপ কাস্টম সার্কেলে মার্কিন স্বার্থবাহী এবং ইসরায়েল বান্ধব কোম্পানি হিসাবে পরিচিত। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, এদেশে বিদেশি বিনিয়োগ হোক, আমরা এটির বিরোধী নয়। দেশের সমৃদ্ধিতে বিদেশি বিনিয়োগের আবশ্যকতা কোনোভাবেই উপেক্ষিত হওয়ার নয়। দেশের বিভিন্ন ইকোনমিক জোনগুলোতে যেভাবে বিদেশিরা বিনিয়োগ করছে, একইভাবে আমাদের বে টার্মিনাল থেকে শুরু করে সীতাকুণ্ড, মিরসরাই ও মাতারবাড়িতে বিনিয়োগের অবারিতে সুযোগ রয়েছে। সেখানে তো বিনিয়োগ করতেই পারে, কিন্তু বিনিয়োগের নামে আমাদের নিজস্ব অর্থায়নে নির্মিত লাভজনক সার্বিক দিক দিয়ে সক্ষম ও স্বয়ংসম্পূর্ণ এনসিটি টার্মিনাল কেন বিদেশিদের নিকট তুলে দেওয়া হবে, তা মোটেও আমাদের বোধগম্য নয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন চট্টগ্রাম বন্দরে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি একটি আন্তর্জাতিক মানের টার্মিনাল, যেটি চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত। চট্টগ্রাম বন্দরে 44% কন্টেইনার হ্যান্ডেলিংয়ে সক্ষম এবং অত্যাধুনিক ভারী যান্ত্রিক সরঞ্জামে সজ্জিত এবং স্বয়ংসম্পূর্ণ এনসিটি নিউমেরিং কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও বৃহৎ কন্টেইনার টার্মিনাল, যেথায় প্রায় 5000-এর অধিক শ্রমিক কর্মচারী কর্তব্যরত আছেন। উল্লেখ্য যে 2007 থেকে 2024 সাল পর্যন্ত এই একই টার্মিনালেই 1,18,83,000 TEU/US 20 ফুট সমমানের কন্টিনেন্টাল হ্যান্ডেলিং হয়েছে। এই এনসিটি থেকে গত বছরে 1300
67 কোটি টাকা আয় হয়েছে। এই টার্মিনালে বর্তমান যে পরিমাণ ইকুইপমেন্ট আছে তা দিয়ে আগামী 15 বছর চালানো যাবে। এছাড়াও বার্ষিক 10 লক্ষ একর কন্টেইনার হ্যান্ডেলিং এর কথা থাকলেও গত বছর এই টার্মিনালে 12,81,000 কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে, যা সক্ষমতার চেয়েও বেশি। অথচ প্রতিযোগিতা ও মান উন্নয়নের দোহাই দিয়ে সর্বাপেক্ষা বৃহৎ টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা করা হচ্ছে, যা সত্যিকার অর্থে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত বলে আমরা মনে করি। এটি কখনো জনবান্ধব সিদ্ধান্ত হতে পারে না, বরং এই সিদ্ধান্তকে দেশ বিরোধী বলে কোনোভাবেই অত্যুক্তি হবে না। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এই এনসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দিলে অসংখ্য শ্রমিক কর্মচারী চাকরিচ্যুত হওয়া এবং নিজস্ব সক্ষমতা বিনষ্ট হওয়া ছাড়াও বিদেশি নির্ভর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। উপরোক্ত এই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার পাশে রয়েছে বিমান ও নৌবাহিনীর ঘাঁটির অস্তিত্ব। আর এটি কেবলই বাণিজ্যিক বিষয় নয়, বরং এর সাথে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়টিও অঙ্গাঙ্গিকভাবে জড়িত। ফলশ্রুতিতে এক্ষেত্রে যে কোনো ধরনের বিদেশি প্রভাব কিংবা কর্মকাণ্ড দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত বাতিলের জন্য আমরা সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, অপরদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য মানবিক করিডোর স্থাপনে সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রকৃতপক্ষে যা সম্পূর্ণ অবিবেচনাপ্রসূত বলে আমরা মনে করি, কেননা দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যমত ব্যতি রেখে এহেন স্পর্শকাতর সিদ্ধান্ত কোনোভাবেই সমীচীন হতে পারে না, কারণ এর ফলে বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়া মানে আরকান আর্মিকে সহায়তা করা, আর আরকান আর্মিকে যে কোনো ধরনের সহায়তা মানে হচ্ছে মায়ানমার রাষ্ট্র তথা তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়া। এর মাধ্যমে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে পারস্পরিক বিরোধ তৈরি করবে অনিবার্যভাবে, এবং এতে কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মায়ানমার এবং তাদের সেনাবাহিনীর সম্মতি ব্যতি রেখে যে কোনো করিডোর প্রতিষ্ঠা হয় তাহলে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার একটি যুদ্ধ মতো পরিবেশ তৈরি করবে, যা বাংলাদেশের জন্য কখনোই ফলদায়ক হবে না, উপরন্তু এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের নানান ভূ রাজনৈতিক কলাকৌশলের কেন্দ্রবিন্দু হতে পারে। অপরদিকে দক্ষিণ এশিয়ার দুটি আঞ্চলিক শক্তি এশিয়া, চীন এবং ভারতের সাথে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। মানবিক সহায়তার জন্য করিডোর দেওয়া হলে তাতে রাখাইনের বেসামরিক নাগরিকরা আদৌ লাভবান হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কেননা রাখাইন আর্মির রসদ সরবরাহের প্রায় সকল পথ বন্ধ রেখেছে জান্তা সরকার। জাতিসংঘ এবং পশ্চিমাদের চাপের কারণে বাংলাদেশ কর্তৃক কোনো করিডোর চালু করা হলে এটি অবৈধ অস্ত্র মাদক পাচারের রুট হয় কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এছাড়াও প্রায় 16 লক্ষ রোহিঙ্গা শরণার্থী নিয়ে এমনিতেই বাংলাদেশ খুবই বেকায়দায় আছে। তদুপরি আরকান আর্মির হাত থেকে বাঁচতেও অনেক রোহিঙ্গা এখন বাংলাদেশে আসার জন্য অপেক্ষমান। এক্ষেত্রে আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আরকান আর্মির ভূমিকা কী হবে তা নিয়েও উদ্বেগ রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আরকান আর্মি এবং মায়ানমার সেনাবাহিনীর মধ্যে লড়াই এখনও চলমান। করিডোর চালু হলে সেখানে জাতিসংঘে নিযুক্ত লোকজনেও ক্ষয়ক্ষতির সমূহ সম্ভাবনা রয়েছে, যা রাখাইনে একটি ত্রিমুখী যুদ্ধের পরিবেশ তৈরি করতে পারে। আর এই ধরনের ত্রিমুখী যুদ্ধের পরিবেশ তৈরি হলে সীমান্ত পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে। ফলে রাখাইনে বসবাসরত রোহিঙ্গারা
অনায়াসে করিডোর ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করবে। আর এর ফলে বাংলাদেশ ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে পতিত হবে, যা সামাল দেওয়া নিতান্ত কঠিন বলে আমরা মনে করি। আমরা এও মনে করি যে এই করিডোর দেওয়া হলে গোটা চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও পার্বত্য এলাকা সাম্রাজ্যবাদী শক্তির কলোনিতে পরিণত হবে। পাশাপাশি এসব এলাকা জুড়ে মাদক পাচারকারী, চোরা কারবারি এবং সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হবে। তাই এক্ষেত্রে জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো মানবিক করিডোরের জন্য বাংলাদেশের বিকল্প হিসেবে মায়ানমারের শীতওয়ে বন্দর ছাড়াও বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে অনেক জায়গা ব্যবহার করতে পারে। অতএব চট্টগ্রাম বন্দরের নিউমারিং কন্টিনেন্টাল টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানিদের নিকট হস্তান্তর এবং মায়ানমারে আরাকানে মানবিক করিডোর প্রদানের মতো এহেন নেতিবাচক ও দেশের স্বার্থ পরিপন্থী এবং গণবিরোধী এই দুটি সরকারি সিদ্ধান্ত বাতিলের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আনতে মোহাম্মদ ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর। ধন্যবাদ। এই বিষয়ে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কি বলবেন? বলুন। সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা জানেন আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রামবাসীর জন্য, যেহেতু আগামীকাল 24শে জুলাই অভ্যুত্থানের পরে ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, গঠন করা হয়েছে। এই গভর্নমেন্টের প্রধান হচ্ছেন চট্টগ্রামের এই গর্বিত সন্তান। তিনি এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম আগামীকাল চট্টগ্রাম আসছেন এবং চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কালুঘাট সেতু উদ্বোধন করবেন। আপনারা জানেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এই কালুঘাট সেতু বাস্তবায়নের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। আমরা অবস্থান ধর্মঘট, স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি গ্রহণ করেছি, মানববন্ধন সহ। আমরা এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের যে সংবাদ সম্মেলন, আজকে যে এই যে চট্টগ্রাম বন্দর, এই চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের একটি অনন্য বিশাল বড় সম্পদ। চট্টগ্রাম বন্দর নিয়ে অতীতেও আমরা অনেক ষড়যন্ত্র দেখেছি। আমরা চট্টগ্রাম বন্দর নিয়ে আজকে যে কথাটা আপনাদের সামনে বলেছি যে আমরা কখনো বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর চলে যাক, সেটা আমরা চাই না। তবে চট্টগ্রাম বন্দর অপারেটর নিয়োগ ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা জরুরি। এমন প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া উচিত যাদের মাধ্যমে বন্দরের উৎপাদনশীলতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে। একই সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে বন্দরের সুনামের ইতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীদের কষ্ট অফ ডুইং বিজনেস যদি হ্রাস পায়, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তা সহায়ক হবে, যার ফলে ভোক্তা সাধারণ উপকৃত হবে। রপ্তানির ক্ষেত্রে সময় মতো শিপমেন্ট করা সম্ভব হবে। অর্থাৎ সামগ্রিক অর্থনৈতিক ও আন্তর্জাতিক বাণিজ্যের উন্নয়নে চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ, দক্ষ, যোগ্যতর টার্মিনাল অপারেটর নিয়োগ দেওয়া উচিত বলে আমরা মনে করি, যাতে করে বর্তমানে যে পরিমাণ কন্টেনার হ্যান্ডলিং হয় তার চেয়ে অনেক বেশি পরিমাণে যেন কন্টেনার হ্যান্ডলিং করা যায়। অপারেটর নিয়োগের ক্ষেত্র প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অবশ্যই বন্দরের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে বন্দরের বিষয়ে আমাদের মূল বক্তব্য। পাশাপাশি রাখাইনের ব্যাপারে আপনাদের সামনে চূড়ান্ত কথাবার্তা এসেছে। আজকে আমরা যে কথাটা বলতে চাই যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইতিমধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বিষয়ে নারীনীতি যে সংস্কার প্রস্তাবনা, যে নারীনীতির বিষয়টা এসেছে, এটাও কোরআন সুন্নাহ বিরোধী বলে অভিমত প্রকাশ করেছেন। পাশাপাশি আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে আপনাদের সামনে আমাদের বক্তব্য আমরা খোলাসা করেছি। আমি আবারও বলছি, চট্টগ্রাম বন্দর অপারেটর নিয়োগের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা জরুরি। এমন প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া উচিত যাদের মাধ্যমে বন্দরের উৎপাদনশীলতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে। একই সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে বন্দরের সুনামের ইতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীদের কষ্ট অফ ডুইং বিজনেস যদি হ্রাস পায়,
তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তা সহায়ক হবে, যার ফলে ভোক্তা সাধারণ উপকৃত হবে। রপ্তানির ক্ষেত্রে সময় মতো শিপমেন্ট করা সম্ভব হবে, অর্থাৎ সামগ্রিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের উন্নয়নে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পূর্ণ অভিজ্ঞ দক্ষ ও যোগ্যতা টার্মিনাল অপারেটর নিয়োগ দেওয়া উচিত বলে আমরা মনে করি। সর্বোপরি এই নিয়োগ প্রক্রিয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অবশ্যই বন্দরের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। কিন্তু মানবিক করিডোরের বিষয়ে যদি বলি, আমরা অন্যান্য জায়গায় দেখেছি ট্রান্সফার তারা অস্ত্র বা অনেক কিছু দিতে পারে, প্লাস বাংলাদেশেও এই যুদ্ধ যদি এটা বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের যুদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, এরকম কোনো আশঙ্কা কি আপনারা? ইতিমধ্যে আপনারা জানেন যেহেতু কিছুদিন আগে আসলে ভারত পাকিস্তান একটা যুদ্ধের মুখোমুখি অবস্থানে ছিল, তার মধ্যে হচ্ছে যাদের ওদের যে শরণার্থী আমার তারা পুশব্যাক করেছে, যার কারণে এক ধরনের নিরাপত্তা ঝুঁকি আপনারা দেখছেন কিনা ভারত এবং মায়ানমারের যে এখন বর্তমান অবস্থা? আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের লিখিত বক্তব্য সব বিষয়গুলো চলে আসছে। এরপরও আপনারা জানেন 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে বাংলাদেশে কি তুলকলম কণ্ড হয়ে গেছে। আমরা চাই না এই রাখাইন করিডোরের মাধ্যমে বিদেশি কোনো অস্ত্র বাংলাদেশে ঢোকার সুযোগ পাক। আমরা আশঙ্কা করছি যে কোনো সময় পরিস্থিতি বিনষ্ট হতে পারে। পাকিস্তান এবং ভারতের যুদ্ধ ফলে বাংলাদেশ শান্তিতে থাকবে না, এরকম যুদ্ধ আমরা কোনো ক্ষেত্রেও চাই না। আরেকটি বিষয় আমরা বলছি, ইতিমধ্যে পত্রপত্রিকা মিডিয়ায় আমরা একটা বিষয় দেখছি, কতটুকু সত্য জানি না, সেটা হচ্ছে 3 হিল টেক সহ চীনের কিছু অংশ এবং ভারতের কিছু অংশকে নিয়ে একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার একটা ষড়যন্ত্র মার্কিনীরা করছেন। যদি এটা সত্যি করে থাকেন, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা যা চাই না এই করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে এই ধরনের কিছু প্রতিষ্ঠিত হোক। আমরা লিখিত বক্তব্য সব বলেছি যে এই করিডোর যাতে কোনো অবস্থাতেই সরকারে না হয়। আমরা পরবর্তী কর্মসূচি আমাদের আজকের আয়োজন চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেনার টার্মিনাল এলসিটি বিদেশি কোম্পানির নিকট হস্তান্তর এবং মিয়ানমারে আরকানে মানবিক করিডোর প্রদানের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্থায়ী ফ্রন্ট বাংলাদেশের সংবাদ সম্মেলন। ইতিমধ্যে আমি বন্দরের বিষয়টা ক্লিয়ার করেছি, আপনি হয়তো ছিলেন না, তা আবারও যদি আপনি বলেন আমি বলতে পারি। চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড। এই চট্টগ্রাম বন্দর নিয়ে ইতিমধ্যে অনেক ষড়যন্ত্র আমরা পরিলক্ষিত করেছি। চট্টগ্রাম বন্দর অপারেটর নিয়োগের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা জরুরি। চট্টগ্রাম বন্দর অপারেটর নিয়োগের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা জরুরি। এমন প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া উচিত যাদের মাধ্যমে বন্দরের উৎপাদনশীলতা গতিশীলতা বৃদ্ধি পাবে, একই সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে বন্দরের সুনামের ইতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীদের কষ্ট অফ ডুইং বিজনেস যদি হ্রাস পায় তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তা সহায়ক হবে, যার ফলে ভোক্তা সাধারণ উপকৃত হবে। রপ্তানির ক্ষেত্রে সময় মতো শিপমেন্ট করা সম্ভব হবে, অর্থাৎ সামগ্রিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের উন্নয়নে চট্টগ্রাম বন্দরের আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পূর্ণ অভিজ্ঞ দক্ষ যোগ্যতর টার্মিনাল অপারেটর নিয়োগ দেওয়া উচিত বলে আমরা মনে করি। যে পরিমাণ কন্টেনার হ্যান্ডলিং হয় বন্দরে করা হয়, তার চেয়ে অনেক বেশি পরিমাণে যদি কন্টেনার হ্যান্ডলিং করা হয়, অপারেটর নিয়োগ প্রক্রিয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অবশ্যই বন্দরের স্বার্থকে, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। করিডোরের বিষয়টা আমাদের এখানে স্পষ্ট এসেছে যে কোনো অবস্থাতে যাতে রাখাইন করিডোর এখানে জানেন যে আপনারা স্পষ্ট এসেছে যে জাতিসংঘ মিয়ানমার ও তাদের সেনাবাহিনী জাতিসংঘ তত্ত্বাবধানে রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য মানবিক করিডোর স্থাপনে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করছে। কর্তৃপক্ষ যা সম্পূর্ণ অবিবেচনা প্রস্তুত বলে আমরা মনে করি, কেননা দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যমত্য ব্যতিরিকে এহেন স্পর্শকাতর সিদ্ধান্ত কোনোভাবেই সমীচীন হতে পারে না, কারণ এর ফলে বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। না, আপনার এই কথাটা আমি সংশোধন করি, আমরা মহাজোটে কখনো ছিলাম না, মহাজোটে ছিল জাতীয় পার্টি।
আপনি কোনো পত্র পত্রিকা মিডিয়ায় কোনো রেকর্ড বা সরকারি কোনো রেকর্ড নাই যে আমরা মহাজোট ছিলাম। এই কথাগুলো বলে অনর্থক একটা। না না, আমরা আসন ভাগাভাগি হয়েছিল না, আমরা কোনো আসনও নিই না। নির্বাচন আমরা করেছি আমাদের সংগঠন রক্ষা করার জন্য, কারণ আপনারা জানেন বাংলাদেশে নির্বাচন না হলে সংগঠনের কর্মী ধরে রাখা কঠিন। যেমন মৌলানা আব্বাস আলী 70 নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে মৌলানা আব্বাস আলীর মতো বিশাল দল, উনি এত বড় জাতীয় নেতা, দেশ জাতি থেকে হারিয়ে গেছেন, ডিলিট হয়ে গেছেন। আমরা আমাদের দলকে রক্ষা করার জন্য, সংগঠনকে রক্ষা করার জন্য আমরা নির্বাচন খুঁজছি। আমাদের দল গণতন্ত্রমুখী নির্বাচনমুখী দল, আমরা সবসময় নির্বাচন করি। আমি একটা কথা স্পষ্ট করি, 2014 সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, আমরাও করি নাই। 18 সালে বিএনপি অংশগ্রহণ করেছে, আমরাও করেছি। 22 সালে বিএনপি মেয়র নির্বাচনে গিয়েছেন, আমরাও গিয়েছি। 24 সালে বিএনপি যাবে না সেটা তো আমরা শেষ মুহূর্তে গিয়ে জানতে পারতেছি, আগে তো জানি নেই। তখন আর পিছনে ফেরার সুযোগও ছিল না। এগুলো বুঝতে হবে আপনাদেরকে। আর আমরা কখনো মহাজোট ছিলাম না, এটা ভুল কথা। এটা বন্ধ খন্ড করার জন্য এটাকে এটা যে বেকারকে যে উন্নয়ন, এটাকে রক্ষণাবেক্ষণের জন্য এটাকে আমাদের সুজাগত হচ্ছে চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড, এবং এই চট্টগ্রাম বন্দরের 1000 বছরের ইতিহাস। সিঙ্গাপুর বন্দর, সিঙ্গাপুরের একমাত্র এরোট্রপিত বন্দর, যার কারণে সিঙ্গাপুরের বন্দরটা কিন্তু অনেক আশেপাশের দেশগুলো কিন্তু এরা ব্যবহার করে কিন্তু এর রাষ্ট্রীয় একটা কিন্তু বিভিন্ন দেশ। তাহলে আমাদের দেশের উপকার হয় যে আমাদের আশেপাশের দেশগুলো বন্দরকে ব্যবহার করতে আমার কখনো লাভবান হয়। এক্ষেত্রে আমাদের শুনুন এই আমরা যে কথাটা বলতে যাচ্ছি, চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড এবং বাংলাদেশের একটা সম্পদ। এই চট্টগ্রাম বন্দর কেন আমি বিদেশিকে দেবো? আমার ব্যাটার হচ্ছে সেটা বিদেশিদের দিচ্ছে, আমরা তো আপত্তি করি নাই। না, বিদেশিকে দেওয়ার জন্য যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আনা হয়েছে সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক মার্কেট সৃষ্টি করার জন্য প্রতিযোগিতার বিষয়টা। কিন্তু আমার যে ডিমান্ড আছে সেই ডিমান্ডের চাইতে বেশি আমি হ্যান্ডেলিং করতে পারতেছি, তাহলে আমি কেন আমার সম্পদ এবং আমার ইয়েটা আমি ওদের হাতে তুলে দেবো? এটা তো আমাদের বক্তব্যে এসে গেছে। জি জি, বক্তব্যে এসে গেছে বিষয়। তারপরে হচ্ছে আপনাদের লাল দিয়ে চলো যেটা এখান থেকে মানানোর যাদের জন্য যেটা ইজি একটা ওয়েটা আসতেও নেই, তার কারণে বাংলাদেশের সাথে, বাংলাদেশের বন্দরের সাথে অনেক দেশের সাথে একটা আছে। এটা দেশের সাথে যদি হয়, এটা এক্ষেত্রে আপনাদের আমরা তো বলেছি দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যে কোনো কাজ করতে পারবে। দেশের স্বার্থ, বন্দরের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। তবে বন্দর যে কথা আমাদের লিখিত বক্তব্য এসেছেন, আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে বন্দর তো সক্ষমতা সম্পূর্ণ বন্দর, এটা কেন আমি বিদেশকে দিয়ে দেবো? বন্দর যদি অসক্ষমতা সম্পূর্ণ হলো তাহলে আমি বিদেশকে দিতাম। লালদিয়ার চরে কন্টেনার টার্মিনাল হচ্ছে, সেটা সৌদি আরব দিচ্ছে, আমরা তো বিরোধিতা করি নাই। আপনার বে টার্মিনাল দিচ্ছে, সেটা তো আমরা বিরোধিতা করছি না। গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতেছে বিদেশে, বিদেশি সংস্থা, আমরা তো বিরোধিতা করতেছি না। এই বন্দরটা কিন্তু আমেরিকার একটা কোম্পানি সাথে যায়। ভাই আমরা বলছি যে সোজা কথা, দেশের স্বার্থ রক্ষা করে, বন্দরের স্বার্থ রক্ষা করে, যা করে তা করুন। কথা